সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হল মেসোপটেমীয় সভ্যতা। মানব সভ্যতার কুশালগ্নে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কালের বিবর্তনে যে কয়েকটা সভ্যতা গড়ে উঠেছিল, এদেরই সমন্বিত নাম হল মেসোপটেমীয় সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটো নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে তুরস্কের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে গিয়ে পড়েছে পারস্য উপসাগরে। পারস্য উপসাগরে পতিত হওয়ার পূর্বে তাদের দুটো ধারা আবার মিলিত হয়েছে, আর তাদের এই মিলিত দুটো ধারার নাম হল শাতিল আরব। এই দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলগুলো আরব মরুভূমির উত্তরাঞ্চলকে চন্দ্রাকৃতির মতো আকৃতি অবয়ব সৃষ্টি করে একটা উর্বর এলাকা গঠন করেছে। আর এই উর্বর এলাকাটিকে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকৃতি উর্বর অঞ্চল। সুমেরীয়দের পরিচয় আজ থেকে খ্রিস্টপূর্ব 4000 শতাব্দীতে এই সুমেরীয়রা এসেছিল মেসোপটেমিয়ার উত্তর অংশে অবস্থিত এলামের পার্বত্য অঞ্চল থেকে উন্নত জীবন ব্যবস্থা এবং কৃষিকাজের জন্য। সুমের শব্দটা গ্রিকদের দেওয়া নাম। সুমের শব্দটার অর্থ হলো কালো। নৃতত্ত্ববিদরা ধারণা করেন যে তাদের মাথার চুল ছিল কালো। কালো মাথার অধিকারী এই জনগোষ্ঠী হলো সুমের। তো সুমেরীয় এই সুমেরদের নাম অনুযায়ী এই সভ্যতাটার নাম হয়েছে সুমেরীয় সভ্যতা। তাদের রাজনৈতিক কাঠামো আমরা এবারে দেখব। তাদের রাজনৈতিক কাঠামোটা কিরকম ছিল। তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। প্রতিটি নগরে ছিল এক একটি প্রশাসন। প্রতিটি নগরের একজন অধিপতি থাকত, তাকে বলা হতো পাতিজি। তাদের অর্থনীতিটা ছিল কৃষিভিত্তিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাস পড়তে গিয়ে তোমরা দেখবে যে পৃথিবীর ইতিহাসে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত অর্থনীতির একটা প্রধান চালিকা শক্তির নাম হলো কৃষি, এবং সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হলো বাণিজ্য। যদিও আধুনিককালে রেমিটেন্সের মতো আরো কিছু অনুষঙ্গ এসে যুক্ত হয়েছে এই অর্থনীতিতে। ঠিক তেমনিভাবে এই সুমেরীয়দেরও অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল কৃষি, এবং আরেকটা চালিকা শক্তি ছিল, সেটা হলো বাণিজ্য। বিশেষ করে তারা প্যালেস্টাইন, ফিনিশিয়া, ক্রিট এবং এজিয়ান অঞ্চল সহ এশিয়া মাইনরে তাদের বাণিজ্য ব্যবস্থাটাকে সম্প্রসারিত করেছিল। এবারে আমরা দেখি তাদের সমাজ ব্যবস্থা। তাদের সমাজ ব্যবস্থা আমরা শ্রেণী বৈষম্য দেখতে পাই। তাদের সমাজে শ্রেণী বৈষম্য বিদ্যমান ছিল। সমাজে আমরা তিনটা শ্রেণী দেখতে পাবো। প্রথমত হলো প্রথম শ্রেণীতে যারা ছিল তারা হলো রাজা, রাজ পরিবার এবং রাজকর্মচারী। দ্বিতীয় শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছিল পেশাজীবী। দ্বিতীয় শ্রেণীতে ছিল পেশাজীবী, কারিগর এবং শ্রমিক। এবং তৃতীয় শ্রেণীতে আমরা দেখতে পাবো যে দাস এবং ভূমিদাস। সমাজটা ছিল বৃত্তিতান্ত্রিক সমাজ ব্যবস্থা সুমেরীয়দের, কিন্তু এখানে নারীদেরও মর্যাদা ছিল। এবারে আমরা যাই সুমেরীয়দের ধর্ম কিরকম ছিল। তারা বহু দেব দেবীতে বিশ্বাসী ছিল। তাদের প্রধান দেবতার নাম ছিল দেবতা শামুস, এবং ঝড় এবং বৃষ্টির দেবতাকে তারা বলতো অ্যানি, এবং প্রেমের দেবীর নাম হলো ইস্তার। তাদের যে ধর্মীয় উপাসনা সেটার নাম ছিল জিগুরাত, আর এই জিগুরাতের কর্তৃত্ব ছিল পুরোহিতদের হাতে। এখানে রাজার কোনো কর্তৃত্ব ছিল না। লিখন পদ্ধতি, সুমেরীয়রা কিউনিফর্ম নামে একটা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। স্টাইলাস নামক নলখাগড়ার এক ধরনের কলমের সাহায্যে কাদামাটিতে চাপ দিয়ে 500 কিলোবাকার বর্ণ তারা এই লিখন পদ্ধতিতে ব্যবহার করত। সাহিত্য, পৃথিবীর ইতিহাসে প্রথম মহাকাব্য গিলগামেশ রচিত হয়েছিল সুমেরীয় সভ্যতায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস আমরা একটু জেনে নিই। সাধারণভাবে আমরা বুঝি যে কাব্য এবং মহাকাব্যের ভিতরে একটা পার্থক্য আছে। কাব্য আমরা ছোট আঙ্গিকে বুঝি, আর মহাকাব্যটা বুঝি যে বড় আঙ্গিকে রচিত কোনো বিষয়ের উপরে রচিত কাব্য। এখন কাব্য এবং মহাকাব্যের ভিতরে
একটা প্রধান পার্থক্য হলো কাব্য রচিত হতে পারে বর্তমান, অতীত অথবা ভবিষ্যৎকে নিয়ে, কিন্তু মহাকাব্য কেবল রচিত হয় শুধুমাত্র অতীতকে নিয়ে। উদাহরণ হিসেবে জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন আজি হতে শতবর্ষ পরে, যে আজি হতে শতবর্ষ পরে এতমি পরিচ বসি আমার কবিতা খানি। রবীন্দ্রনাথ এখানে 100 বছর পরে চিন্তা করে কবিতাটা লিখেছিলেন। তারই প্রেক্ষিতে নজরুল ইসলাম লিখেছিলেন একদিন শতবর্ষ আগে, অর্থাৎ নজরুল ইসলাম অতীতকে কল্পনা করে লিখেছিলেন। তো কাব্য রচিত হতে পারে বর্তমান, ভবিষ্যৎ বা অতীতকে নিয়ে, কিন্তু মহাকাব্য কেবল অতীতকে নিয়ে রচিত হয়। এখানেই কাব্যের সাথে মহাকাব্যের পার্থক্য। বাংলা এই ধরনের দুটো মহাকাব্য আছে, একটা হলো মেঘনাদ বধ আর একটা হলো মহাশ্মশান, একটা পৌরাণিক কাহিনীকে নিয়ে আর একটা হলো ঐতিহাসিক কাহিনীকে নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর ইতিহাসে রচিত প্রথম মহাকাব্য গিলগামেশ রচিত হয়েছিল এই সুমেরীয় সভ্যতায়। গিলগামেশ ছিল উরুকের রাজা, উরুকের একজন শক্তিশালী রাজা। তো উরুকের যে দেবী ছিল ইস্তার দেবী, তার সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে তার অভিশাপে যখন এই গিলগামেশের বন্ধু মারা গেল, গিলগামেশ ব্যতীত হলো। চিন্তা করলো মানুষ মরণশীল, দেবতা অমর। এখন সে এই মরণশীলতা দূর করার জন্য অমরত্বের সন্ধানে সে ছুটল, সে রাজ্য ছেড়ে দিয়ে ছুটল, কিন্তু অমরত্ব সে পেল না। নিয়তির যে বিধান সেটাই তার জন্য নির্ধারিত ছিল। একদিন মৃত্যুর কোলে সে ঢলে পড়ল। এখানে উপযোগ্য বিষয়টা ছিল যে মানুষের প্রত্যাশা থাকে এবং প্রাপ্তি থাকে। মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যে একটা ব্যবধান, এই ব্যবধানটা থাকে চিরন্তন এবং শাশ্বত। এই শাশ্বত এবং চিরন্তন ব্যবধানটাকে শৈল্পিক রূপে উপস্থাপনা করা হয়েছিল এই গিলগামেশ সাহিত্যে, আর এটাই ছিল গিলগামেশ সাহিত্যের মূল উপযোগ্য বিষয়। এবারে আমরা সবার শেষে যাই, এই সুমেরীয়দের অবদান কী ছিল। বিশ্ব সভ্যতায় সুমেরীয়দের অবদান ছিল বিশেষ করে জলঘড়ি আবিষ্কার, চন্দ্রমাসের আবিষ্কার, ওজন পদ্ধতি, গুণ ও ভাগ করার পদ্ধতি এবং ইউনিফর্ম লিখন শৈলী। এছাড়া সুমেরীয়দের একজন রাজা ছিল, তার নাম ছিল রাজা ডুঙ্গি। তিনি ইতিহাসের প্রথম রাজা যিনি শাসন ব্যবস্থায় লিখিত নিয়মকানুন প্রবর্তন করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সুমেরীয়দের সভ্যতা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে মেসোপটেমীয় শব্দের অর্থ কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেসোপটেমীয় শব্দের অর্থ হল দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। ফার্টাইল ক্রিসেন্ট বলতে কি বোঝো? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল আরবের উত্তর বঙ্গকে অর্ধচন্দ্রাকৃতির ন্যায় আবৃত করেছিল এবং এই অঞ্চলটাকে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট। সুমের শব্দের অর্থ কি? সুমের একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো কালো। পাতিজি কে? পাতিজি হলো নগরের শাসনকর্তা। জিগুরাত কি? জিগুরাত হলো সুমেরীয়দের ধর্ম মন্দিরের নাম। প্রধান দেবতার নাম কি? প্রধান দেবতার নাম হলো শামস। সুমেরীয়দের লিখন শৈলীর নাম কিউনিফর্ম। স্টাইলাস কি? স্টাইলাস নলকাপড়ার তৈরি এক ধরনের কলম, যেটা দিয়ে কাদামাটিতে চাপ দিয়ে তারা 500 বর্ণ তৈরি করেছিল এই কিউনিফর্ম লিপিতে। গিলগামেশ কি? পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম মহাকাব্য। রাজা ডুঙ্গি কে ছিলেন? রাজা ডুঙ্গি হল ইতিহাসের প্রথম রাজা যিনি শাসন ব্যবস্থায় লিখিত বিধান তৈরি করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সুমেরীয় সভ্যতার বিভিন্ন দিক নিয়ে, পরবর্তী সভ্যতায় তাদের অবদান এবং এখান থেকে আসতে পারে যেসব সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।